হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মেজর সোসিওলজি, সেকেন্ড সেমিস্টারের মেজর সোসিওলজি। যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এবং যারা মেজর হিসেবে সোসিওলজি নিয়েছো, তাদের আরও একটি ক্লাস নিয়ে আমি আজকে আলোচনা করছি। তোমাদের আজকের আলোচনার বিষয় ফিচার্স অফ কাস্ট সিস্টেম বা জাতি ব্যবস্থার মুখ্য বৈশিষ্ট্যগুলি কি রয়েছে সেই সম্পর্কে আমি বিস্তারিত আজকে ক্লাসটিতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে প্রতিদিনের মতো আজকেও বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে পড়তে চাইলে আমাদের 6295916282 এবং 7076398606 নম্বরে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স ফি রয়েছে 999 রুপিস এবং ডিউরেশন রয়েছে 6 মান্থসের। এবং এই প্যাকেজের মধ্যে তোমরা পাচ্ছ মেজর সাবজেক্ট, তার সাথে এসএসসি, তোমরা পাচ্ছ মাইনর সাবজেক্ট, তোমরা এমডিসি পাচ্ছ, তোমরা ভিএসসি পাচ্ছ এবং এইসি পাচ্ছ। এই 6টা সাবজেক্টের পুরো প্যাকেজ রয়েছে আমাদের 999 রুপিস। তো স্টুডেন্টস, দেরি না করে যোগাযোগ করো আজই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। প্রথমত তোমাদের জানতে হবে জাতি প্রথা কি। দেখো, জাতি প্রথাটা হচ্ছে বংশানুক্রমিক একটা প্রথা। ব্যাপারটা কি, সাপোজ আমরা মনে করো বর্ণ সিস্টেম পড়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে। তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এটাতে গেল বর্ণ ব্যবস্থা। কিন্তু বর্ণ এবং জাতি তোমাদের আলোচনা করেছিলাম আমি লাস্ট ক্লাসে। বর্ণ এবং জাতির মধ্যে ডিফারেন্স কি রয়েছে আমি আলোচনা করেছিলাম সেখানে। কিন্তু আজকে আলোচনার বিষয় হচ্ছে আমাদের ফিচার্স অফ দ্য কাস্ট সিস্টেম, মানে তোমাদের যে জাতি ব্যবস্থা আছে সেই জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি কি রয়েছে সেই নিয়ে আমি বিস্তারিত আজকের ক্লাসটিতে আলোচনা করব। দেখো, প্রথমত যদি বলি বংশানুক্রমিক, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট তোমরা দিতে পারো। জাতি প্রথার মুখ্য বৈশিষ্ট্য হচ্ছে বংশানুক্রমিক। বংশানুক্রমিক জিনিসটা কি দেখবা, সাপোজ মনে করো আমরা জানি বর্ণ প্রথা 4 প্রকার, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার এই ব্রাহ্মণদের কাজ কি? ব্রাহ্মণরা ছিল সবার ওপরের কাস্ট, মানে সব থেকে ওপরের বর্ণ। যদি বলি প্রথম বর্ণ বা 1 নম্বরে সোসাইটিতে সবার ওপরে স্থান ছিল ব্রাহ্মণদের। ব্রাহ্মণদের কাজ ছিল পূজা অর্চনা করা এবং বিদ্যা চর্চা করা। তাহলে এখন জাতি প্রথা কি? জাতি হচ্ছে বিভিন্ন পেশার ভিত্তিতে হয়ে থাকে। জাতি কি বললাম? বিভিন্ন পেশার ভিত্তিতে হয়ে থাকে। দেখো সোসাইটিতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার ব্রাহ্মণদের কাজ তো পূজা অর্চনা করা, এবার ক্ষত্রিয়দের কাজ দেশ শাসন এবং দেশ রক্ষা করা, বৈশ্যদের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য এবং তোমার হচ্ছে বাণিজ্য করা। তাহলে ব্যবসা বাণিজ্য করা এই যে বৈশ্যদের কাজ, তাহলে এবার এই বৈশ্যদের মধ্যে তো অনেক মানে ব্যবসা অনেক ধরনের হয়। আজকে মুচি আছে, মেথর আছে, অনেক রকমের জেলে আছে, তোমার হচ্ছে মানে তোমার অনেক রকমের কাজ আছে আমরা যাদের সমাজ বন্ধু বলে থাকি। তাহলে সেগুলো সবগুলো পড়ছে কিসের মধ্যে? সেগুলো পড়ছে কিন্তু বৈশ্যের মধ্যে। এবং শূদ্রের কাজ কি? ওপরের 3 বর্ণের সেবা করা। তাহলে এই যে আমরা 4টা বর্ণ দেখলাম, এই 4টা বর্ণের বিভিন্ন কাজ দেখলাম, কিন্তু পরবর্তীকালে কি হয়েছিল, আরও সোসাইটি আরও স্প্রেড হয়েছিল, আরও মানে ভিন্ন ভিন্ন পেশার উদ্ভব হয়েছিল। এবং এই ভিন্ন ভিন্ন পেশার ভিত্তিতে কিন্তু আমরা লক্ষ্য করতে পারি সোসাইটি কিন্তু অনেকগুলো ভাগে ভাগ হয়ে গিয়েছিল এবং জাতি ব্যবস্থা ধীরে ধীরে কিন্তু উদ্ভব ঘটেছিল। বর্ণ প্রথা থেকেই পরবর্তীকালে জাতি প্রথার উদ্ভব ঘটেছিল। এখানে আমাদের কোনো ডাউট নেই, কোনো রকমের কোনো মানে সমস্যা নেই এইটুকু জায়গার মধ্যে। তাহলে সবার প্রথমে এবার এই জিনিসটা বোঝা, বংশানুক্রমিক মানে কি? জাতি প্রথা বংশানুক্রমিক। সাপোজ মনে করো আমার বাবা যদি মুচি হয়ে থাকে তাহলে আমিও মুচি এবং আমার সন্তান সন্ততিও মুচি, মানে তারা কি হচ্ছে মুচি বলেই কিন্তু সোসাইটিতে পরিগণিত হচ্ছে। আবার সাপোজ মনে করো আমি একজন ঝুড়ি প্রস্তুতকারক, তাহলে আমার ছেলেও ঝুড়ি প্রস্তুতকারক, তার ছেলেও ঝুড়ি প্রস্তুতকারক। তাহলে এইভাবে জাতি ব্যবস্থা কি হয়? বংশানুক্রমিকভাবে একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্ম পর্যন্ত ধীরে ধীরে মানে ধীরে ধীরে নদীর স্রোতের মতন কিন্তু প্রবাহমান। যেমন সাপোজ আমাদের জাতিগত যদি বলি, আমরা অ্যাকচুয়ালি দেখো কুম্ভকার, ঠিক আছে, আমাদের সাবকাস্ট হচ্ছে কুম্ভকার, মানে আমার নাম হচ্ছে নীতিশ পাল। তাহলে আমাদের পালদের কাজ কি? পালদের আদি কাজ কিন্তু মাটির জিনিসপত্র বানানো, মানে কুম্ভকার।
অর্থাৎ মাটির জিনিসপত্র যারা তৈরি করে তাদের কুম্ভকার বলা হয়। তাহলে আমরা কোন জাতির মধ্যে পড়ছি? আমরা কুম্ভকার জাতির মধ্যেই পড়ছি। তাহলে হয়তো আমার দাদু, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম করে করে একটা সময় থেকে, এনশিয়েন্ট টাইম থেকে আমাদের প্রাচীন যে কাজটা, সেই কাজটা কিন্তু মাটির জিনিসপত্র তৈরি করা। কিন্তু আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে সোসাইটি এত ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হতে হতে আমি কিন্তু আজকে পাল, কিন্তু তারপরেও আমি মাটির জিনিসপত্র আজকে তৈরি করছি না, আমি আমার পেশাটাকে বদলে নিয়েছি। অর্থাৎ ধীরে ধীরে সোসাইটি কিন্তু এইভাবে ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে। তাহলে বংশানুক্রমিতা বলতে কি বোঝাচ্ছে? বংশানুক্রমিক বলতে বোঝাচ্ছে যে জাতি যে ব্যাপারটা আছে, সেই জাতি কিন্তু ধীরে ধীরে এক শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে চেঞ্জ হতে পারে। যেমন আমার এখনো ওবিসি সার্টিফিকেট আছে এবং সেখানে কিন্তু লেখা আছে কুম্ভকার, অর্থাৎ কুম্ভকার মানেই কিন্তু সাবকাস্টে লেখা আছে কুম্ভকার, অর্থাৎ কুম্ভকার বলতে গেলেই বোঝাচ্ছে যে মাটি জিনিসপত্র তৈরি করে। আবার যদি আমরা বলি ঘোষ, তাহলে ঘোষদের আদি কাজ কি আছে? তারা কিন্তু কি করছে? তারা হচ্ছে ওই দুধের মানে গোয়ালা যে কাজ, যে বাড়ি বাড়ি গিয়ে দুধ দেওয়া এবং দুধ দুইয়ে নিয়ে আসা, তো সেই কাজটা কিন্তু গোয়ালারা করছে। বোঝা গেল? এবং তারপরে আমরা যদি বলতে যাই আজকে তেলিদের কথা, যদি বলি তেলিদের কাজ কি? তেল বের করা সরষা থেকে এবং সেটাকে বিক্রি করা। তাহলে এইভাবে করে বিভিন্ন জাতিদের বিভিন্ন কাজ আছে, বিভিন্ন পেশার সঙ্গে কিন্তু তারা জড়িত। তাহলে এটা হচ্ছে বংশানুক্রমিক জাতি আমরা বলতে পারি, কোনো ডাউট নেই। দেন বলছে অন্তর্বিবাহকারী গোষ্ঠী। অন্তর্বিবাহকারী গোষ্ঠী বলতে দেখবা যে সাপোজ মনে করো আমার বাড়ি থেকে যদি আমার বিয়ে দেয় বা তোমার বাড়ি থেকে যদি তোমার বিয়ে দেয়, তাহলে সবার প্রথমে আমাদের বাবা মায়েরা বা গুরুজনেরা কি করে? আমাদের সেম কাস্টের মধ্যে বা সেম জাতির মধ্যে কিন্তু আমাদের বিবাহ দিতে চায়। অর্থাৎ তারা কিন্তু চায় না যে অন্য কোনো কাস্টের মধ্যে যেতে। তাহলে দেখবা পাল হলে পরে সবার প্রথমে পাল খুঁজছে, দাস হলে পরে সবার প্রথমে দাস খুঁজছে। তারপরে যদি এখন সোসাইটিতে বর্তমানে দাঁড়িয়ে, আগে সোসাইটি অনেক কঠোর ছিল, কিন্তু সোসাইটি সেম জাতি খুঁজতো, সেম কাস্টের খুঁজতো, কিন্তু এখন কিন্তু সোসাইটি অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন সোসাইটি কিন্তু মানে ওই যে বলছি ধীরে ধীরে জাতি ব্যবস্থারও পরিবর্তন হচ্ছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু সবার প্রথমে নিজের কাস্টে খোঁজে এবং নিজের কাস্টের মধ্যে না পেলে পরবর্তী কিন্তু ধীরে ধীরে ধাপে ধাপে অন্য কাস্টের মধ্যে কিন্তু তারা যায়। ঠিক আছে? তাহলে এটা বোঝা গেল অন্তর্বিবাহকারী গোষ্ঠী। তাহলে জাতি ব্যবস্থার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জাতি কি হয়? নিজের গোত্রের মধ্যে বা নিজের গোষ্ঠীর মধ্যে কিন্তু বিবাহ সম্পন্ন করে থাকে, যার জন্য এটা বলছে অন্তর্বিবাহ গোষ্ঠী কিন্তু জাতি। একটা জাতি কিন্তু সবসময় বিবাহটা কিভাবে করে? নিজের মানে কাস্টের মধ্যে বা নিজের জাতিগত বিন্যাসের মধ্যে। দেন আমরা বলবো জাতিগত বিধিবিধান। এবার প্রত্যেকটা কাস্টেরই কিন্তু বা প্রত্যেকটা জাতিরই কিন্তু নিজস্ব কিছু বিধিবিধান আছে, তাই না? তাহলে আমাদের বিবাহের নিয়ম এক ধরনের, তাদের বিবাহের নিয়ম এক ধরনের, অন্য কাস্টের বিবাহের ধরনের আরেক নিয়মের। তাহলে এইভাবে করে প্রত্যেকটা কাস্ট বা প্রত্যেকটা জাতিরই কিন্তু আমরা দেখতে পাই একটা নির্দিষ্ট কি আছে? বিধিবিধান কিন্তু রয়েছে। এবার সামাজিক সচলতা অভাব। গোষ্ঠীর মধ্যে কিন্তু সামাজিক সচলতার অভাব আছে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। সামাজিক সচলতা কাকে বলে? সামাজিক সচলতা বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে। সামাজিক সচলতা তাকেই বলা হয় যখন কেউ, সাপোজ মনে করো আমার বাবা, মানে ভালো করে বুঝো, কুম্ভকার, মানে সাপোজ মানে আমি আরেকটু জাস্ট মানে আরেকটু পাস্টে যাচ্ছি। আমার বাবা হচ্ছে, এটা আমার বাবা, হ্যাঁ, আমি আজকে, এটা আমি আজকে টিচার, ঠিক আছে? আমার বাবা ছিল বেকারিতে বিস্কুট বানাতো, হ্যাঁ, বিস্কুট বা রুটি, বিস্কুট পাউরুটি বানাতো, আমাদের নিজস্ব বেকারি ছিল, সেখানে বিস্কুট পাউরুটি বাবা তৈরি করতো, নির্মাণ করতো। তার বাবা কি করতো? চপ ভাজা, ক্লিয়ার? আমার দাদু যে করতো, আমার দাদু কিন্তু চপ বিক্রি করতো, ঠিক আছে? তারপরে তার বাবা কি করতো? মানে আমার বাবার দাদু শুনেছি মাটির কাজ করতো, অর্থাৎ কুম্ভকার। এই জায়গাটায় কুম্ভকার ধ্যান দিবা। তাহলে একটা জায়গা থেকে যখন আমার দাদু, এটা দাদু যখন ভাবলো এই কুম্ভকারের কাজ করে হয়তো আমাদের পেট চলবে না, তখন সে কিন্তু তার প্রফেশনটাকে চেঞ্জ করে চপ বাজায় নিয়ে চলে গেল। এবার আমার বাবা আবার ভাবলো যে চপ বেজে আমার দিন যাবে না, তাহলে কি করতে হবে? সে আবার তার জায়গাটা চেঞ্জ করলো বেকারি বিস্কুটের সঙ্গে বা বেকারির পাউরুটি নির্মাণের সঙ্গে জড়িত। এবার আমি আবার কি ভাবলাম, আমি কিন্তু এই কাজটা মোটামুটি শিখেছি, প্রোগ্রাম আমি জানি, কারণ আমার বাবার সঙ্গে থাকতে থাকতে আমি অনেকটা শিখেছি। কিন্তু আমি কিন্তু ধীরে ধীরে কি করলাম, আমি কিন্তু অন্য আমার প্রফেশনটাকে আমি পড়াশোনা করে আমার প্রফেশনটাকে কিন্তু আমি চেঞ্জ করে নিলাম। তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই তিনটা প্রফেশন থেকে মেবি এই প্রফেশনটা অনেকটাই বেটার যদি বলতে চাই আমি, বলতে চাই কোনো কাজই ছোট নয়, কিন্তু আমরা যদি সোসাইটির সম্মানের দিক থেকে দেখি এই জায়গাটা লোকে অনেক সম্মান করে। তার মানে এটা কি হলো, ধীরে ধীরে আমার মধ্যে ঊর্ধ্বমুখী সচলতা হলো, অর্থাৎ আমার যে সামাজিক পজিশন বা সামাজিক যে অবস্থান, সেই সমাজের অবস্থানটা কিন্তু তাদের, আমার যে তিন পুরুষ আছে সেই তিন পুরুষ থেকে কিন্তু অনেকটাই ঊর্ধ্বে বলতে পারি, তাই না? এবার যদি এই ঘটনাটা এরকম মতো উল্টো হয়ে যেত,
মানে আমার দাদুর বাবা ছিল টিচার, এবং তারপরে আমি মনে করো সাপোজ হচ্ছে আজকে এসে আমি মনে করো সাপোজ মনে করো দারোয়ানের কাজ করছি, দারোয়ান কোনো এক জায়গায় দারোয়ান। তার মানে টিচার থেকে দারোয়ানের কাজটা একটু সামাজিক দিক থেকে বা সমাজের সোসাইটির যে মানুষেরা, সেই মানুষেরা একটু হয়তো নিচু হলে দেখছে এই কাজটাকে। তাহলে এইটা হলো নিম্নমুখী সচলতা, অর্থাৎ সমাজে মানুষের অবস্থান একটা পর্যায় থেকে যখন আরেকটা পর্যায়ে ট্রান্সফার হবে তখন তাকে আমরা সামাজিক সচলতা বলি। এবার এই সামাজিক সচলতাগুলো কিরকম ধরনের হয়ে থাকে? ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী। ঊর্ধ্বমুখী সচলতা কি? ঊর্ধ্বমুখী সচলতা তোমার অবস্থান একটা নিম্ন পর্যায়ে ছিল, সেখান থেকে যখন উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে তখন সেটা ঊর্ধ্বমুখী সচলতা। আর তোমার সোসাইটিতে মনে করো একটা জায়গা ছিল যখন উচ্চ পর্যায়ে ছিল, সেখান থেকে তুমি যদি নিম্ন পর্যায়ে নেমে আসো তখন সেটা বলে নিম্নমুখী সচলতা। তাহলে এই ধরনের সোসাইটি এইভাবে করে পরিবর্তন হতে কিন্তু আমরা দেখছি। তাহলে সামাজিক সচলতার অভাব বলতে গেলে জাতিগুলো কি করে? সাপোজ মনে করো জাতিতে আমরা কোন জিনিসটা লক্ষ্য করি? সাপোজ মনে করো টিচার, আমার বাবা টিচার ছিল, আমাকেও টিচারই হতে হবে। আমার বাবা ব্রাহ্মণ, সুতরাং আমাকেও ব্রাহ্মণ হতে হবে। আমার বাবা মুচি, সুতরাং আমিও মুচির কাজ করব। আমার বাবা হচ্ছে গোয়ালা, আমিও গোয়ালার কাজ করব। তাহলে এই ধরনের মেন্টালিটিগুলো কিন্তু জাতি ব্যবস্থার মধ্যে দেখা যায়। ওই জন্য বলছে সামাজিক সচলতার অভাব। অর্থাৎ এখানে কিন্তু কেউ মানে জাতিগত ক্ষেত্রে কিন্তু কেউ প্রফেশন চেঞ্জ হতে আমরা খুব একটা বেশি এখানে লক্ষ্য করি না। দেন বলছে সাংস্কৃতিক স্বাতন্ত্রতা। বিভিন্ন জাতির মধ্যে কিন্তু একটা সাংস্কৃতিক মানে স্বাতন্ত্রতা দেখা যায়। সাংস্কৃতিক স্বাতন্ত্রতা বলতে আমাদের মনে করো যে জাতিগত যে সংস্কৃতি আছে, আমাদের সংস্কৃতিতে আমরা যে কালচারগুলো ফলো করি কিন্তু অন্য কিন্তু সংস্কৃতির মধ্যে সেই কালচারগুলো কিন্তু আমরা ফলো করতে নাও দেখতে পারি। তো স্টুডেন্টস, আশা করি আজকের এই যে ক্লাসটা তোমাদের যে ছিল ফিচার্স অফ কাস্ট সিস্টেম, এটা 6 মার্কসের জন্য তোমরা অবশ্যই খুব ভালো করে পড়বে। তোমাদের এখানে আসতে পারে ডিফাইন কাস্ট সিস্টেম। ডিফাইন কাস্ট সিস্টেম মানে জাতি ব্যবস্থা কাকে বলে? বলতে পারে রাইট দ্য ফিচার্স অফ কাস্ট সিস্টেম, যে জাতি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি। এটা কিন্তু তোমাদের 4+8 করে অর্থাৎ 12 নম্বরেরও আসতে পারে, অথবা 5+7 করেও আসতে পারে 12, অথবা তোমাদের এটা 3+9 করেও 12 আসতে পারে। যেমন করে খুশি তেমন করে আসতে পারে এটা। তো তোমরা কিন্তু খুব ভালো করে এই প্রশ্নটা পড়ে নেবা। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের আরও একটা কথা বলতে চাই যে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, এবং ফ্রেন্ডদের সঙ্গে আজকের এই ক্লাসটি অবশ্যই শেয়ার করে দাও। এবং পরবর্তী ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও এবং সমস্ত নোটস, সমস্ত সাবজেক্টের নোটস পত্র এবং ক্লাসেস যদি পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করো 6295916282 এবং 7076398606 নম্বরে। তোমাদের কোর্স ডিউরেশন 6 মান্থস এবং কোর্স ফি টোটাল পুরো সেমিস্টারের কোর্স ফি মাত্র 999 রুপিস। এছাড়া আমাদের নতুন ওয়েবসাইট ভিজিট করতে পারো gyanjyoti.info। এটা একটা ওয়েবসাইট। আমাদের আরেকটা ওয়েবসাইট রয়েছে নীলস নিভা। গুগলে গিয়ে যদি সার্চ করো gyanjyoti.info অথবা নীলস নিভা, তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে চলে যাবে এবং সরাসরি ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অনেক কিছু পাবে। সেখান থেকে অনেক নোটস পত্র থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রিলি তোমরা এখানে ভিজিট করতে পারবে। তো স্টুডেন্টস, থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।